নাকি বাবু খবর? ভালো খবর, মন্দ খবর, 47-এর খবর, 72-এর খবর, চৈত্র সেলে খবর বিক্রি আছে বাবু খবর। মগরাহাটি চোলাই বিস্মত কাণ্ডে 176 জন মানুষ মরার খবর গো বাবু, মানুষ মরার খবর। এই যে দাদা শুনছেন? বলুন কোন খবরটা নেবেন? না না, আমি এখানে কোনো খবরের জন্য আসিনি। আসলে আমার নাম স্বপ্ন। আমি এই নারায়ণপুর পোস্ট অফিসে পিয়নের চাকরি পেয়ে আজকে জয়েন করেছি। এখানে কারোর সঙ্গে তেমন একটা আলাপ হয়নি, তাই আমার সঙ্গে আলাপ করতে এসেছো? আগে হ্যাঁ, আপনি কে? আমি বন্ধ হয়ে যাওয়া শিল্প। পাগল নাকি? এতক্ষণে ঠিক ধরেছেন, আমি পাগল। এই নারায়ণপুরে সবাই আমাকে যুগান্তর খ্যাপা বলে, তবে বিশ্বাস করো আমি পাগল নই। ওই লোকটা আমাকে জোর করে। আর সে শুধু শুধু আপনাকে জরিপা করতে যাবে কেন? এক্সকিউজ মি, কে? আমি তিতাস। আচ্ছা, এটাই বুঝি নারায়ণপুর গ্রাম? এতকাল তো তাই জানতাম। যাক বাবা, তাহলে ঠিক জায়গাতেই বাস থেকে নেমে পড়েছি। আসলে কি জানেন, আমি থাকি কলকাতায়, এই নারায়ণপুর গ্রামে আজ আমি প্রথম এলাম। ও, আপনিও তাহলে আমারই মতো নারায়ণপুরের নতুন অতিথি? তাও বলতে পারেন। এবার বলুন তো কোথায় যাবেন? আমি যাব এখানকার স্থানীয় এমএলএ ওই ধনঞ্জয় ঘোষালের বাড়ি। কারণ জানেন তো, ঘোষাল আঙ্কেলের মেয়ে টিনা আমার বেস্ট ফ্রেন্ড। কলকাতার একই কলেজে একই ক্লাসে আমরা দুজনে পড়াশুনো করি। তো ছাই করো। কে কে ওই ভদ্রলোক? আমার সঙ্গে কিছুক্ষণ আগে আলাপ হয়েছে, কথাবার্তা শুনে মনে হচ্ছে বেশ শিক্ষিত। হ্যাঁ, আমারও তাই মনে হলো। বিশ্বাস করুন, তাই মনে হলো আমার। এনিওয়ে, ওই ঘোষাল আঙ্কেলের বাড়ির রাস্তাটা কোন পথে আপনি আমাকে একটু বলে দিতে পারবেন? কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার মতো আমি ওই গ্রামে নতুন, তাই। ও, আই এম এক্সট্রিমলি সরি। এনিওয়ে, এই গ্রামের কেউ না কেউ নিশ্চয়ই হয়তো আমাকে সঠিক রাস্তাটা বলতে পারবে। হ্যাঁ, তা নিশ্চয়ই বলতে পারবে। তা আপনি কি এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ, তা বলতে পারেন। জানেন, আমার বান্ধবী টিনার মুখ থেকে এই নারায়ণপুর গ্রাম সম্পর্কে নানান কথা শুনে আমিও কিন্তু মনে মনে গ্রামের প্রতি ফ্যান হয়ে পড়েছি। আর তাই তো গরমের ছুটিটা পড়তেই ভাবলাম এখানে চলে আসবেন, তাই তো? ঠিক তাই। আচ্ছা, আপনার বন্ধু জানে না যে আপনি এখানে আসবেন? আরে না, ওকে সারপ্রাইজ দেবো বলেই তো ওকে না জানি আরে দাঁড়ান, আপনার সঙ্গে এখানে দাঁড়িয়ে আমি এতগুলো কথা বলছি, অথচ আপনার নামটা যে কি সেটাই কিন্তু এখনো জানা হয়নি। আমার নাম স্বপ্ন। স্ট্রেঞ্জ, স্বপ্ন। আমি এই নারায়ণপুর পোস্ট অফিসের হেড পিয়ন। পিয়ন? আরে পিয়ন মানে তো রানার। না, এখন তো রানারের মতো আমাদের অত কাজ করতে হয় না। এই যুগটা তো এসএমএস এ। বিজয়ের প্রণাম বলুন আর নববর্ষের শুভেচ্ছা, সবই তো মোবাইল টু মোবাইল এসএমএস এ হয়ে যাচ্ছে। তাই সবুজ ইনল্যান্ড খাম্বা হলুদ পোস্টকার্ডের ভ্যালু কমে গেছে ম্যাডাম। বাহ, চমৎকার। আপনি তো খুব সুন্দর গুছিয়ে ভালো ভালো কথা বলতে পারেন। আপনিও তো খুব গুছিয়ে কথা শুনতে পারেন। চলুন যাই যাক। আগুন লেগে গেছে, আগুন। ও ভাই, শুনছেন? সে কি বলুন? কোথায় আগুন ধরেছে? ধনের গলায় 4-4টে গলা দাউ করে চলছে। আগুন লাগলো কি করে? নিশ্চয়ই কেউ পথবর্ষী করে আগুন ধরিয়ে দিয়েছে। দেখে এলাম পরাণ চাচা মাথায় হাত দিয়ে হাউ করে কাঁদছে। ও ভাই শুনছো? তাহলে এখন কি হবে? কি আমার হবে দিদিমণি? দেনার দায়ে পরাণ চাচাকে আত্মহত্যা করতে হবে, আর কাগজে লেখা হবে পশ্চিমবঙ্গের চাষি দেনার দায়ে আত্মহত্যা করেছে। যত সব আমি চলি। কিন্তু হন্তদন্ত হয়ে আপনি বা চললেন কোথায়? খবর দিতে। আবার কাকে? যারা এই গ্রামের সুখ দুঃখে ঝাঁপিয়ে পড়ে, যারা আমাদের মতো গরিবদের চোখের জল নিজের হাতে মুছে দেয়, যাদের ভালোবাসাতে এই গ্রামে বেঁচে আছি, সেই মানিক চোরকে। মানিক চোর? হ্যাঁ, মানিক চোর। ওরা না এলে আগুন নেভাবে কে? ওই পরাণ চাচার চোখের জল কে মোছাবে? তাই তো এই নারায়ণপুর সব মানুষেরাই বলে, অসহায় মানুষের চোখের জল মুছিয়ে আনে নতুন ভোর। তাই তো সবার চোখের মনি নারায়ণপুরের মানিক চোর। আগুন দাউ করে জ্বলছে, সন্ত্রাসের আগুন। ষড়যন্ত্রের লেলিহান শিখায় লাল হয়ে যাচ্ছে ওই পূবের আকাশ। আর সেই আগুন থেকে ঠিকরে বেরো না দুর্নীতির কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া পৃথিবীর সভ্যতাকে ঢেকে দিচ্ছে। আর সেই ধোঁয়াতে অস্পষ্ট হয়ে যাচ্ছে মানুষের দৃষ্টি। অথচ এক সময় এই গ্রাম ছিল
সুজলা সুফলা সবুজে মোড়া এক স্বর্গ। পাখিরা পাখিরা কিচির মিচির করে ডাকতো রাখালের বাঁশিতে, সুরেলা হয়ে উঠত গাঁয়ের আকাশ বাতাস। লাল মাটির উপর দিয়ে আলতা পরে রাঙা পায়ে জল আনতে যেত এই গাঁয়ের মা বোনেরা। শাঁখের শব্দে মিশে যেত আজানের সুর। লণ্ঠনের আলোয় পড়তে বসতো কচি কচি কিশলয়েরা। চণ্ডী মণ্ডপে চলত সিরাজউদ্দৌলা পালার মহড়া। কিন্তু হঠাৎ হঠাৎ শহুরে মেকি সভ্যতার অপসংস্কৃতির দাঁত কামড় লাগালো এই গায়ের শরীরে। ফিনকি দিয়ে শুরু হলো সরলতার রক্ত খনন। চেতনার ডাক্তার চিৎকার করে বললে, গা বাঁচাতে রক্ত চাই, রক্ত, এক বোতল স্বাধীন রক্ত। ডাইনোসরের মতো পৃথিবী থেকে একান্ত অবলুপ্ত হয়ে যাবার কথা। কে তুমি? আমি? বুঝেছি, তুমি নিশ্চয়ই ভারত মাতা। আমি ভারত মাতা নই। তাহলে কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না কেন? বলো কে তুমি? আমি বাংলার মাটিতে পা দিয়ে দাঁড়ানো সেই মায়েদের প্রতিনিধি, যারা খিদে নিবারণের জন্য মাত্র ৬২ টাকায় নিজের সন্তানদের বিক্রি করে দিচ্ছে। আমি সেই মায়েদের প্রতিনিধি, যাদের পুরুলিয়া গ্রাম থেকে ডাইনি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি সেই মায়েদের প্রতিনিধি, যারা জমি আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে নারী প্রগতির স্বপ্ন দেখছে। আমি তাদের প্রতিনিধি। তাহলে তাহলে বারবার এই পালবাড়ির উঠোনে কেন খুরখুর করো? দুটো খাবার জন্য। খাবার জন্য? হ্যাঁ, আমার যে অনেক খিদে। তোমাকে খেতে দেবার মতো আমার কাছে তো কিছু নেই। এই নাও, এই নাও, একটু সাথে খেয়ে নাও, একটু সাথে খেয়ে নাও। কি বললেন গণেশ বাবু? আপনি পুজোর থালায় লাথি মারলেন? না পার্বতী, আমি পুজোর থালাতে লাথি মারিনি। লাথি মেরেছে পাগলের পেটে, লাথি মেরেছে তোমার কর্তব্যে, লাথি মেরেছে তোমার আসপর্দায়। গণেশ বাবু! আমার নাম গণেশ পাল, আমার কুষ্টিতে লেখা আছে আমি পাক্কা হারামি মাল। তোমায় না বারণ করেছি ওই পাগলটাকে কোনোদিন খেতে দেবে না? তুই খা, তুই খা, তোকে আমি কিচ্ছু বলবো না। তুই খাবার খা, আরে হারামজাদিটা মার খা। কি অপূর্ব দৃশ্য! ভারত মাতা মার খাচ্ছে, আর ভারত মাতাকে মারছে স্বার্থান্বেষী দেশ বেচবার দালাল। আর আমি শালা অসহায় দেশবাসী ভারত মাতার হাত থেকে জড়িয়ে পড়া লজ্জা খেয়ে নির্লজ্জের মতো আমি পেট ভরাচ্ছি। ফের যদি দেখে আর আমার খিদে নেই, আমার খিদে মিটে গেছে। এবার একটু জল খাবো বাবু, একটু জল দিন রে, আমাকে একটু জল দিন রে। চোখের জল ছাড়া আমার কাছে তো আর কোনো জল নেই। এই জল প্রাণ ভরে খেয়ে আমি আমার তেষ্টা নিবারণ করবো। তোমরা কেউ না জানলেও আমি তো জানি, এই জল খেয়ে আমার আয়ু আরো বাড়বে। কারণ বাংলার মা বোনেদের চোখের জলে ব্যথা বেদনা যন্ত্রণা থাকলেও আর্সেনিক থাকে না রে ভাই, আর্সেনিক থাকে না। যাও, বাড়ির ভেতরে যাও, এক্ষুনি রাজা চলে আসবে। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, সবাই জানে আপনার 7 রাইস মিল, 5টা কোল্ড স্টোরেজ, 200 বিঘে জমির ওপর পাম্পের ইট
হাউস, সিন্ধুকে বা লকারে কোটি কোটি টাকা আছে, কিন্তু আমি জানি আপনার এত কিছু থাকলেও মানুষকে মানুষ বলে ভাবার জন্য যে মনটা দরকার হয়, সেই মনটা আপনার শরীরে নেই। থু। হারাম যদি তেজ দেখছি একটু একটু করে বাড়ছে, কেটে দেব, কেটে দেব, এই হারাম যদি ডানাটা আমি কেটে দেব। আমার নাম গণেশ পাল, আমার কুষ্টিতে লেখা আছে আমি পাক্কা হারামি মাল। এই দেখো আমার আবার হাই ব্লাড প্রেশার, ডাক্তার আমাকে উত্তেজিত হতে বারণ করেছে বলে আমি সব সময় কুল কুল থাকার চেষ্টা করি। উত্তেজিত হয় না ডার্লিং, তুমি শুধু আমাকে দেখো, আমাকে। একে তুই তোমার মনে যৌবনে নেশা ধরিয়ে কামনার মাঠে বাসনার ক্রিকেট খেলায় আমি যে উইকেট কিপার সোনালি। কেন এলি? মানে তোকে না 1000 বার বলেছি প্রয়োজনে ফোন করবি, আমি তোর কাছে চলে যাবো, তুই এখানে আসবি না, কথাটা কানে যায় না? গণেশ বাবু, ভুলে যেও না আমার এই শরীরটার উপর তোমার যেমন অধিকার আছে, তেমনি এই বাড়িটার উপরেও আমার অধিকার আছে। ওরে আছে তো, আছে তো, পাগলি কোথাকার। একদিন না একদিন তোকে সিঁদুর পরিয়ে রাজরানী করে আমি এ বাড়িতে নিয়ে আসবো, কিন্তু যতদিন না রাজা এ বাড়ি থেকে যাচ্ছে ততদিন তোর অধিকারটাকে ধৈর্যের লকারে লক অ্যান্ড কি করে রাখ। রাজা 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 বলি, রাজাকে তুমি এত ভয় পাও কেন বলো তো? কারণ আছে রে সোনালি, কারণ আছে। আমার অতীত ইতিহাসের একটা কথাও জানে, ও যদি সবার সামনে মুখ খুলে দেয়। তুমি একটু ভুল করছো গণেশ বাবু, রাজা তোমার ছেলে, আর কোনো ছেলে তার জন্মদাতা বাবার বিরুদ্ধে গিয়ে মুখ খুলবে না ডার্লিং। জানি, কিন্তু গোদের উপর বিষ পড়াচ্ছে রাজার বন্ধু গজা। ওই গজাই একদিন আপনাকে পথে বসাবে আমি বলে রাখলাম, ভবিষ্যতে আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। আমার টেনশন হচ্ছে। ও কেন, গজা করেছে নাকি? গজা কিচ্ছু করেনি, গজা কোথায় যা করার করেছে ওই রাজা। ম্যানেজার বাবু কি করেছে সেটা বলো না। আজ সকালে রাজা নিজে গিয়ে পরান চাচাকে 1 লক্ষ টাকা দিয়ে এসছে। 1 লাখ টাকা? পুরো টাকা রয়ে গেছে আপনার সিন্ধুক থেকে। হায় 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 রে, আমার বাড়া ভাতে 1 খাপলা ছাই দিয়ে দিল রে। পাগল হয়ে যাবো, এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। পরান চাচা, মানে তুমি যা ধানের গোলে আগুন লাগিয়ে দিয়েছিলে? আমি রাতের অন্ধকারে ওই নারায়ণপুরে কোলে করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা পরে 4-4টে গোলায় লাগিয়ে দিয়েছি আগুন। দাও দাও করে চলে উঠলো গোলা, আগুনের শিখায় আকাশ হয়ে উঠলো লাল। সেই আগুনে পুড়তে লাগলো পরনের শব্দ, আর আমার স্বপ্নটা সার্থক, আমার রাস্তাটা পরিষ্কার হতে লাগলো। সে রাস্তায় শুধু কাটা নয়, পুরো কাটা গাছটাই সুখের হাতে মাথা দোলাচ্ছে। উপরে নেব, আমি পাপ পুণ্য জানি না, ন্যায় অন্যায় বুঝি না, আমার গোটা শরীরটাতে ভরা আছে কোকরোসাপের বিষ। আমার এই মাথাটা হচ্ছে চক্রান্তের হেড অফিস। আমি ডান হাত দিয়ে পাপকে কাছে আসা লাল সিগন্যালটা দেখাই, বাঁ হাত দিয়ে ষড়যন্ত্রের গলা জড়িয়ে থাকি, ডান পা দিয়ে এগিয়ে যাই, আর বাঁ পা দিয়ে ঠ্যাঙ্কি দিয়ে সভ্যতার মাথা। আমার বুকের বাঁ দিকে আছে লোভের হৃৎপিণ্ড, ডান দিকে আছে হিংসের কলজে, আর তার নিচে আছে লিভার। দেখেছিস, আবার আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। ডাক্তার আমাকে উত্তেজিত হতে বারণ করেছে বলে আমি সব সময় কুল কুল থাকার চেষ্টা করি। হ্যাঁ রে শম্ভু দাদা, রাজা লকার থেকে কত টাকা বের করেছে বললি? 1 লক্ষ টাকা, যার মধ্যে 60,000 টাকা আজই ফেরত দিয়ে যাবে, আর বাকি টাকাটা নিয়ে। জানিস রাজার এত বুদ্ধি হবে না। আচ্ছা, ওই গজার কথাতেই গজা। আচ্ছা শম্ভু দাদা, গজাকে খুন করলে কেমন হয়? ধর গজা দুম করে মরে গেল, আমি মারলাম, কিন্তু কেউ সেটা জানতে পারল না। সারা নারায়ণপুরের মানুষ হাউ হাউ করে কাঁদল। আমার ছেলে রাজা ওই গজার শোকে পাথর হয়ে গেল। গজাকে চিতায় তোলা হলো, সারা নারায়ণপুরের মানুষ গজার চিতার সামনে ফুল নিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বল না রে শম্ভু, ওদের কান্না দেখে আমার কান্না পাবে না? তুই বল না রে শম্ভু, বল না। লাগছে কি
কিরে তিতাস, এবার বল আমাদের গ্রাম কেমন লাগছে? দারুণ, একেবারে এক্সেলেন্ট। তাহলে বল ছুটিতে তোকে এখানে ইনভাইট করে আমি ঠিক করিনি? সত্যি রে, না হলে না খুব মিস করতাম। কিন্তু টিনা, টিনা, এত ভালো এই গ্রামটাকে ছেড়ে তুই কলকাতার ওই সমস্ত হোস্টেলে পড়ে থাকিস কি করে? বাধ্য হয়ে। পড়াশুনো না করলে তো বাবা খুব বকাবকি করবে, তাই তো ছুটি পেলেই এখানে চলে আসি। আর তারপর গ্রামে এসেই ঘুরতে বেরিয়ে পড়ি। কখনো নদীর চরে, কখনো বামুন পাড়ার পেছনে ওই বাজারটায়, কখনো বা মাঠের আলপথে। তখন আমার মনটা কি বলে জানিস? কি বলে? চল না তিতাস, চল না আজ আমরা দুজনে কোথাও হারিয়ে যাই। হারিয়ে যাব? বেশ, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যা এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যা এই প্রাণে বোনা। তাই অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও ভরিয়ে নয়ন পাতে। চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কি গো টিনা দিদিমণি, খুশিতে তোমাদের প্রাণ যে দেখছি একদম গড়ের মঠ হয়ে গেছে। তা যা বলেছিস। তা দিদিমণি, এবার তুমি বলো গ্রাম ঘুরে ঘুরে কি কি দেখলে? কেন গো, এই গ্রামে যা যা আছে আমি সব দেখেছি, সব। হ্যাঁ গো, ওই শান্ত নদীর চর, বাঁশ বাগানের কাদামাখা পথ, সবুজ বিস্তীর্ণ ধানের ক্ষেত, তাঁতিপাড়ার তাঁত মেশিন, গ্রামীণ বিদ্যালয়, মা কালীর মন্দির, সব 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 দেখেছি আমি। দূর, আসল জিনিস দুটোই দেখোনি। ওমা, আসল জিনিস দুটো? সেগুলো কি? কেন? রাজা ও গজা। রাজা গজা? হ্যাঁ, রাজাদার গজাদার সঙ্গে তো তোমার আলাপ হয়নি তিতাস দিদিমণি। হলে দেখবে রাজা গজা মানেই না বিন্দাস মজা। মজা, তাই নাকি? সত্যি রে, আমাদের গ্রামের ছেলে বলে বলছি না, ওরা দুজনে না খুব সরল। সবাই বলে রাজার মা নাকি ছোটবেলাতেই মারা গেছে, আর গজার বাবা আছে কিন্তু কোথায় যেন। আহারে, ও পাগলা, খাবি কি? ঝাঁঝেই মরে যাবি। রাজাদা, অনন্ত একে তো চিনিয়ে হচ্ছে এমএলএ সাহেবের নয়নের মণি। হ্যাঁ রে, কিন্তু ইনি কি? আমার বন্ধু তিতাস। আর তিতাস এই হলো এই গ্রামের গ্রেট রাজা। হ্যালো। কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা আবার গ্রামের ছেলে, তাই প্রথম আলাপেই শহরে গায়ে হাত চাপ নেড়ে হাই হ্যালো বলতে পারি না। হাত জোর করে পরিষ্কার করে বলি নমস্কার। শুরুতেই বাউন সাদ। সে তো বুঝতেই পারলাম। আই টিনা, কিছু মনে করিস না রে, রাজাটা না এরকম। আরে বাবা, দেখলাম তো, রাজা যদি এরকম হয় তাহলে জি ফর গজাটা আবার কেমন হবে? দাঁড়া দাঁড়া, রাজা বাবু বলে ফেলুন। বলছি আপনার দোষরটি কোথায়? কিসি করছে? এ মা, সত্যি তো, রাজা যেখানে গজাও সেখানে। আসলে আমাদের দুজনেরই একসঙ্গে বাথরুম পেয়েছিল, ওমা, তাই না? তো আমি হাফ বাথরুম করে এখানে চলে এলাম, আর বাকি হাফ বাথরুম এখন আরামসে গজা করছে। এই মরেছে, তোমরা বাথরুমও হাফ হাফ করে করো নাকি? করিনি না, খিদে পেলে একটা রুটিকেই আমরা হাফ হাফ করে খাই, ঘুম পেলে একটা বালিশেই হাফ হাফ করে ঘুমোই, ঠান্ডা লাগলে একটা চাদরই আমরা হাফ হাফ করে গায়ে দিয়ে, আর বাথরুম পেলেও আমরা হাফ হাফ করেই বাথরুম করি। সাদে কি আর তোমাদের মানিক জোর বলে? আমার মনে হয় এতক্ষণে গজের হাফ বাথরুম করা হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে আর এসেই বলবে গুড় দিয়ে রুটি, পেঁপে দিয়ে চাপে, চিনি দিয়ে চাপ, দিয়ে খা। চলে এসেছে এই গ্রামের আরেকজন গ্রেট গজা। রাজা। আয় গজা, তোর সঙ্গে আলাপ করে দিয়ে হচ্ছে টিনা শহরে ফ্রেন্ড ফাটা বাঁশ। এই কে? বলছিলাম ম্যাডাম একটা কথা বলবো। গ্রামের রাস্তায় সব কাটা ফাটা ড্রেস পরে ঘুরবেন না, গ্রামের লোক খারাপ ভাবতে পারে। তাই যে কটা দিন গ্রামে আছেন এসব কাটা ফাটা ছেড়ে একটু শাড়ি পরবেন, কেমন? ওই সমস্ত শাড়ি টাড়ি আমি পরতে পারি না, কারণ পায়ে জড়িয়ে যায়। এবার আপনি বলুন তো, ওটা কি ঝুলছে?
সে কি ম্যাডাম, আমার যেটা ঝুলছে সেটা আপনি দেখতে পাচ্ছেন কি করে? আরে বাবা, একটা ইডিয়েট! গলায় যেটা ঝুলছে আমি সেটার কথা বলছি। এইটা একটা ফিডিং বোতল ম্যাডাম, আমি নাম দিয়েছি জলমদুলি। ও মা, সত্যি তো টিনা, এটা একটা ফিডিং বোতল। এর ভেতর থাকে জল, নানা রকমের জল, যেমন ধরুন বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকর জল, ফটিক জল, শান্তির জল, নদীর জল, পুকুরের জল, কুয়োর জল, কলের জল। তো মাঝে মাঝে তেষ্টা পায় তখন ছিপি খুলে চুষে চুষে জল খাই, এটি আমার স্টাইল। কিরে তিতাস, কি বুঝছিস? চুপ কর টিনা, আমি বুঝতে পারছি তোদের গ্রামে না এই দুটোর পাগলা গারদেও কোনো স্থান হবে না। এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ বলুন। একটু খুলে দেবেন, চুষবো। না, আমি বলছিলাম আমি বোতলের ঢাকনিটা একটু খুলে দেবেন, চুষে চুষে জল খাবো, খুব তেষ্টা পেয়েছে তো। এত বড় ধনী ছেলে হয়েছেন, ক্লাসে করে জল খেতে পারেন না? একেবারে চুষে চুষে খেতে হবে। এত বড় থিঙ্কি মেয়ে হয়েছেন, কাটা ফাটা ড্রেস পরে ঘুরে বেড়ায়, শাড়ি পরলে নাকি পাই জড়িয়ে যাবে। নেকা ছক্কা, পুরো স্টেডিয়ামের বাইরে গিয়ে বল পড়েছে। এই তোমরা কি করছো বলো তো? আমার বন্ধুকে ভালো মানুষ পেয়ে তখন থেকে ওকে মুরগি করে যাচ্ছ। না টিনা, না, ওদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে। কি বলছিস তুই? ঠিকই বলছি আমি, কারণ জানিস টিনা, আজকালকার দিনে এমন সত্যি কথাগুলো কেউ তেমন সত্যি করে বলতে পারে না। বল। আমরা পারি ম্যাডাম, আমরা পারি, কারণ আমরা সব সময় মহাপুরুষদের বাণী মেনে ওঠা বসা করি, হাঁটা চলা করি। এই যেমন ধরুন, আমি যদি কখনো মিথ্যা কথা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো স্বয়ং আমার কানের কাছে এসে বলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কেলো করে ফেলেছে। এই ওটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেননি, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তো আমার আলাপ ছিল। উনি তো খুবই ভালো মানুষ ছিলেন, উনি তো সবার প্রথম বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন। ও মাই গড, সব গুলিয়ে ফেলেছে। ওটা বিদ্যাসাগর করেছিলেন রাজাদা। আমি কিছুই গুলোই নেটি না, বলছি তুমি কি নিজের চোখে দেখেছিলে যে ওটা বিদ্যাসাগর বাবুই বলেছিলেন? না, আমি নিজের চোখে দেখিনি, তবে শুনেছি। শুনেছো? ওইয়া কি বলছে শোনো, নাকি শুনেছি? শোনা কথায় বেশি কান দিবে নেই না, কারণ ওটা গুজব হতে পারে। হ্যাঁ, ওরে বাবা রে, এ আমি কোথায় এসে পড়লাম? এবার মনে হচ্ছে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। এখনো হওনি দিদিমণি, আমি তো মনে করলাম তুমি পাগল হয়ে গেছো। তা যে কথা বলছিলাম, মহাপুরুষের বাণী জানি। আর এক মহাপুরুষ তো বলেছিলেন, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাই তো আমি আর গজাও ঠিক করেছি, আমরা জীবনে জিতি কিংবা হারি যা করব সব সময় একই সাথে করব। তা বিয়েটাও কি তোমরা একসাথেই করবে? হ্যাঁ, প্রবলেম কোথায় টিনা? শুধু তাই নয় টিনা, আমরা দুজনে মিলে অনেক আলোচনা করে ভাবনা চিন্তা করে ঠিক করেছি একই মেয়েকে বিয়ে করব। প্রবলেম করতে না 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 রে গজা, আমরা একই মেয়েকে বিয়ে করবো না। একই মেয়েকে বিয়ে করলে পরে কিন্তু আমার একটু চাপ কেস হয়ে যাবে। কেন রাজা, চাপ কেস হবে কেন? তুই একবার দ্রৌপদী মোদির কথা ভেবে দেখ। সর্বনাশ করেছে, একেবারে সর্বনাশ করেছে। এরা দেখছি একেবারে মহাভারতের যুগে দ্রৌপদীতে পৌঁছে গেছে। তাই তো দেখছি। কেন, দ্রৌপদী আবার কি করেছিল? তুমি জানো না না টিনা, যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব, দ্রৌপদী বধূর 5 জন স্বামী পরপর দ্রৌপদী বধূর সামনে খুলে দিয়েছিল, আর দ্রৌপদী বধূ তাদের সব কটা হাসি মুখে নিয়ে নিয়েছিল। এই গজা, তুই বিষয়টাকে একটু ঠিকঠাক করে বুঝিয়ে বল, নাহলে ম্যাঙ্গো পিপিল আবার আমাদের খারাপ বাদ। ম্যাঙ্গো পিপুল মনে হচ্ছে আম জনতা, বুঝিয়ে বল। না না রাজা, আম জনতা খারাপ ভাববে কেন? আমি তো মালা বদলের কথা বললাম। আচ্ছা, মালা বদলের সময় কি হয় তুই বল? এই স্বামীরা গলা থেকে মালা খুলে দিয়ে দেয়, স্ত্রীর হাসি মুখে পড়ে নেয়। দ্রৌপদী বধূর ক্ষেত্রে তো একই কেস হয়েছিল, পরপর 5 জন স্বামী দ্রৌপদী বধূর সামনে খুলে দিয়েছে। হ্যাঁ, মালা আর দ্রৌপদী বধূ হাসি মুখে সেগুলো পরে নিয়েছিল। ওনার ক্ষেত্রে যদি চাপ কেস না হয়, আমাদের বেলা কেন হবে তুই বল? কিন্তু কথাটা ও রাজাদা, আমি বলছিলাম তোমরা দুজনে যা করো সবকিছুতেই হাফ হাফ, মানে ভাগাভাগি করে করো। এক্ষেত্রে তোমরা দুজনে ভাগাভাগিটা কি করে করবে? বলবো বাবা আছে অনন্ত, ভেরি সিম্পল। যেমন তোর বিয়ের দিন বড় আসনে বসবে রাজা। রাজা যখন আগুনের সামনে আং বাং চাং করে বিয়ে করতে ব্যস্ত থাকবে, তখন আমি কি করবো বলতো? আমি তখন বিয়ে বাড়িতে আসা অতিথিদের আদর আপ্যায়ন। এ কি কাকা বাবু, মাংসটা তো কম নিলেন কেন? নিন না জেঠিমা, চাটনিটা কিন্তু একটু নিতে হবে। আর বউ ভাতের দিন যখন একটু একটু করে ফুলসজ্জার ঘরের দিকে ঢুকবো আমি, আর নতুন বউয়ের সাথে ফুলসজ্জা করতে ব্যস্ত থাকবো,
তখন রাজা কি করবে বলতো? রাজা তখন বউ ভাতে আসা অতিথিদের আদর আপ্যায়ন তদারক করবে। আমার কানের দোকানে কাঞ্চা বাড়ি, ঠিক আছে? তুই কি আমার সাথে ফাইজিলামি করছিস? হাত ছুটে যাচ্ছিস কেন ভাই? কিছু পেতে গেলে তো কিছু হরাতে হয়। ওসব ভুলিয়ে সেগুড়ে বালি। সেদিন যারা অতিথিরা আসবে না, ধুতি পাঞ্জাবি পরবে, বগলে আতর পাতর মাখবে, তাদের আমি দায়িত্ব তোকে দিলাম, তুই তাদেরকে সামলে নিবি, ঠিক আছে? আপনি একটু মাছি নেবেন, ফিস দিবি, কি আছে, মাংস দিবি, মেটে দিবি, মেটে দিয়ে সব ঘেঁটে দিবি। আর ফুলসজ্জার রাতে ফুলসজ্জার ঘরে বউয়ের সাথে যেসব ইন্টু পেন্টু কে তোর মোটা মাথায় কি সেটা ঢুকেছে না রকেটের উপর দিয়ে বেরিয়ে গেছে, সেটা আমি বুঝে নেবো, ঠিক আছে? ফুলসজ্জার ঘরে ঢুকবো আমি? ভুলিয়ে আমি কিন্তু গজদাকেই সাপোর্ট করছি। এই তুই থামবি? আমিও কিন্তু রাজাটাকে সাপোর্ট করছি। ঠিক আছে, ঠিক নেই, আমি এক ভোট এগিয়ে তুই গেছি। ছিলি, এখন আমি বেরিয়ে গেছি। আমি তো বিশাল জায়গা চলে গেছি। দাঁড়াও। এখানে ফুলসজ্জার ঘরে কে ঢুকবে সেটা ঠিক হচ্ছে না, আবার ওদিকে রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতবে সেটাও বুঝতে পারছি না। সত্যি আমি তোমাদেরকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। কত সহজে তোমরা তোমাদের দুঃখগুলোকে ভুলে আনন্দ নিয়ে মেতে আছো। একটা কথা সবসময় মনে রাখবে টিনা, আনন্দ ছাড়া মানুষের জীবন হলো পোস্টমর্টম করা লাশের মতো। কিন্তু জানেন তো, আজকের এই বর্তমান অবক্ষয়ের সমাজে এই পৃথিবীর মানুষের মুখ থেকে সমস্ত আনন্দ, সমস্ত হাসি যে একটু একটু করে হারিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন তিতাস, একদম ঠিক বলেছেন আপনি। আজকের যুগে মাইক্রোস্কোপ দিয়ে ব্যাকটেরিয়া খোঁজা আর মানুষের মনে আনন্দ খোঁজা দুটোই যে সমান। তা বললে তো হবে না ভাই। তা বললে কেমন করে হবে? সমস্ত হারিয়ে যাওয়া হাসি মুখগুলোতে আমাদের আবার হাসি ফিরিয়ে আনতে হবে। ঠিক। জগতের প্রত্যেকটা মানুষ যদি তোমাদের মতন হতো, আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি, জীবনে যত সমস্যাই আসুক না কেন, যত সংকটই সৃষ্টি হোক না কেন, তোমাদের জুটি যেন না ভাঙে, কোনো দিনও না। টিনা তুই ঠিক বলেছিস। সত্যি যদি এই পৃথিবীর ইতিহাসে কোনো দিন প্রকৃত ভালোবাসার কথা লেখা হয়, তাহলে ওদের দুজনের কথা নিশ্চয়ই লেখা থাকবে, কারণ ওরাই যে সত্যিকারের মানিক জোড়, নারায়ণপুরের মানিক জোড়। আমাদের মানিক জোড়। মানিক জোড়, মানিক জোড়, আমরা মানিক জোড়, মানিক জোড়, মানিক জোড়, আমরা মানিক জোড়। একসাথে গাই দশের সেবা করে বেড়াই, একসাথে গাই দশের সেবা করে বেড়াই। গায়ের বুকে আনতে যে চাই আমরা নতুন ভোর, আমরা মানিক জোড়, ওরে আমরা মানিক জোড়, আরে আমরা মানিক জোড়। জানি মনে ভরসা আশা গায়ের লোকের ভালোবাসা, জানি মনে ভরসা আশা গায়ের লোকের ভালোবাসা। সবাই থাকলে সুখে হাসি মুখে, সবাই থাকলে সুখে হাসি মুখে, তাই যে মনের জোর আমরা মানিক জোর, মানিক জোর, মানিক জোর, আমরা মানিক জোর। একসাথে খাই একসাথে গাই দশের সেবা করে বেড়াই, গায়ের বুকে আনতে যে চাই আমরা নতুন ভোর, আমরা মানিক জোর, ওরে আমরা মানিক জোর, ওরে আমরা মানিক জোর। অসম্ভব অসম্ভব অসম্ভব। এই সমাজের বুকে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে কেন আমি রাজনীতি করতে গেলাম, কেন ভোটে দাঁড়ালাম, কেন জিতে আমি এমএলএ হলাম। হ্যাঁ প্রতাপ, বিগত এতগুলো বছর ধরে যারা এমএলএ চেয়ারে বসে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, আমি তাদের মতো নই। তাই তো উন্নয়নের কাজ করতে গিয়ে আমি বুঝতে পারছি পদে পদে সৃষ্টি হচ্ছে বাধা। সারা দেশটা করাপশনে ভরে গেছে, পলিউশনে ভরে গেছে দেশের আকাশ বাতাস। এর থেকে মুক্তি পাওয়ার কোনো সলিউশন নেই। কিন্তু স্যার, আপনি একাও তো আর গোটা সিস্টেমটাকে পাল্টাতে পারবেন না। জানি প্রতাপ, জানি। যেখানে আমাদের নেত্রী চাইছেন এই রাজ্যটাকে সুন্দর করতে, আলোতে আলোকিত করতে, সেখানে রাজ্যের অভ্যন্তরেই লুকিয়ে থাকা একদল সন্ত্রাস সৃষ্টিকারী মানুষ কেন যে নিজের রাজ্যের সাথে শত্রুতা করছে তা আমি বুঝতে পারছি না প্রতাপ। স্যার আপনি, আমি এই নারায়ণপুরের এমএলএ ধনঞ্জয় ঘোষের আমার কৈশোর কেটেছে ডক্টর বিধানচন্দ্র রায়ের আদর্শকে বুকে বয়ে, আমার যৌবন কেটেছে সর্বহারাদের সভায় গণসঙ্গীত গেয়ে, আর বার্ধক্য কাটছে ঘর ছাড়া মানুষগুলোকে ঘরে ফেরানো রাজ্য নিয়ে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আরো বিচিত্র এই দেশের মানুষগুলো স্যার। আরে স্বপ্ন তুমি? হ্যাঁ স্যার, এতকাল ধরে নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে কান একদম পচে গেছে। আজ আপনার মতো একজন নেতার কথা শুনে খুব ভালো লাগছে। আপনাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে স্যার। এই থাক 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 থাক। ও হ্যাঁ, ভালো কথা, তোমার সঙ্গে আলাপ করে দিয়ে স্বপ্ন। এ হলো প্রতাপ, এই নারায়ণপুর থানার ওসি।
আর প্রতাপ এই নাম হলো স্বপ্ন, দিন কয়েক হলো এই নারায়ণপুর পোস্ট অফিসে জয়েন করেছি। নমস্কার। নমস্কার। আমি বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে এই নারায়ণপুরে আর শান্তি নেই। বর্ডার দিয়ে নিয়মিতভাবে গরু পাচারের খবর আছে আমার কাছে। শুধু তাই নয়, হেরোইন, গাঁজা, চরস, এমনকি কোকেনের মতো বেআইনি নেশার জিনিস বাংলাদেশ থেকে দেশে এসে এই নারায়ণপুরের বর্ডার দিয়ে পাস হয়ে সোজা চলে যাচ্ছে কলকাতায়। বিধানসভাতে বিরোধীরা আবার এই নিয়ে অনেক প্রশ্ন তুলছে। ইয়েস স্যার, কিন্তু কে বা কারা এই কাজ করছে তার কোনো প্রমাণ নেই আমাদের এই কাছে। প্রমাণ সংগ্রহ করার জন্যই তো আমি স্বপ্নকে কাজে লাগিয়েছি। মানে ও পিয়ন, একদম সাদা মাটা একটা সরকারি কর্মচারী। আর শুধু তাই নয়, ও ইচ্ছা করলে যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো বাড়িতে চিঠি বিলি করার নামে ঢুকেও পড়তে পারে। তাই ক্রিমিনাল যদি এ গ্রামের কেউ হয় বা ক্রিমিনালদের সাথে এ গ্রামের কারো কোনো সম্পর্ক থাকে, তাহলে স্বপ্ন সেটা উদ্ধার করতে পারবে। কারণ পুলিশ বা আইনের পোশাক পরা লোককে ক্রিমিনালরা সন্দেহ করলেও স্বপ্নকে সন্দেহ করতে পারবে না। ওয়ান্ডারফুল আইডিয়া। এবার বলো স্বপ্ন, কোনো খবর জোগাড় করতে পেরেছো? না স্যার, এখনো পর্যন্ত কোনো খবর আমার হাতে এসে পৌঁছয়নি। তবে 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 আমি একটা ব্যাপারে নিশ্চিত যে কোন রকম শর্ট সার্কিট হয়ে পরান চাচার ধানের গোলায় আগুন লাগেনি। কেউ বদমাইশি করে আগুনটা ধরিয়ে দিয়েছিল। আই সি, কিন্তু কে করতে পারে এই বদমাইশিটা? মহাজন গণেশ পালকে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যায় না স্যার। না 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 না, গণেশ পাল অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত সজ্জন ব্যক্তি। আর তাছাড়া তিনি এই কাজ করতে যাবেনই বা কেন? সবাই জানে এবারে ধানের ফলন হয়েছিল অন্যান্য বছরের তুলনায় খুব ভালো। সেই কারণেই মহাজন গণেশ পাল নিজে বা কারো সাহায্য নিয়ে পরাণ বাবুর গলায় আগুন ধরিয়ে দিয়েছে। এ ধারণা তোমার সম্পূর্ণ ভুল, প্রতাপ। বৌদি, আরে এসো এসো, এই সাত সকালে তুমি কোথায় গিয়েছিলে? তোমার মতন একজন আদর্শবান এমএলএ স্ত্রী আমি। তোমার যেমন সমাজের উপর একটা দায়িত্ববোধ আছে, তেমনি আমারও মূল্যবোধটা আছে। কল্যাণী, হ্যাঁ গো, তুমি যেমন তোমার এলাকার অসহায় মানুষগুলোর কথা বিধানসভায় পৌঁছে দাও, তেমনি আমিও ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল মুছিয়ে দেবার জন্য তাদের কাছে পৌঁছে যাই। এই না হলে আমার স্ত্রী। বাহ বৌদি বাহ, এতক্ষণ শুধু রামকেই দেখেছিলাম, এবার আপনার মতন সীতাকে দেখে এই কলিযুগের রামায়ণটা সম্পূর্ণ হলো। মানুষের পাশে দাঁড়াতে গেলে সীতা হতে হয় না বৌদি। গীতা আর কোরআনটাকে বুকের মাঝে ধরে রাখতে পারলেই মনুষ্যত্বটা বেরিয়ে আসে। হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু প্রতাপের ধারণা যে ভুল তা তুমি কি করে বলছো? আমি এইমাত্র পরাণ চাচার বাড়ি থেকে আসছি। তাই নাকি? তা হ্যাঁ। কেমন আছেন উনি? ভালো আছেন, ভালো আছেন, খুব ভালো আছেন। কি বলছো তুমি? এত টাকার ক্ষতি হয়ে ভদ্রলোক ভালো আছেন? না না, ক্ষতি হয়েছে বলে ভালো নেই, ক্ষতি পূরণ হয়েছে বলে ভালো আছে। ক্ষতি পূরণ হয়েছে? ঠিক বুঝলাম না তো। ওই পরাণ চাচার গলে আগুন লাগার পরের দিন পরাণ চাচার কষ্ট সহ্য করতে না পেরে মহাজন গণেশ পাল তার একমাত্র ছেলে রাজাকে দিয়ে পরাণ চাচার বাড়িতে 1 লক্ষ টাকা পৌঁছে দিয়েছে। কি বলছো কি তুমি? শুধু তাই নয়, রাজাকে এও বলে এসেছে যে ওই টাকাটা ধার বাবদ নয়, শুধু দিতে হবে না, ওই টাকাটা মহাজন গণেশ পাল পরাণ চাচাকে দান করেছেন। আশ্চর্য, এও কি সম্ভব? তাহলে তো গণেশ পালকে ভালো মানুষ বলতে হয়। এরপরও কি তোমরা বলবে যে ওই গণেশ পালই ধানের গোলায় আগুন লাগিয়েছে? না না, তা কি করে সম্ভব? যারা অন্যের ক্ষতিপূরণ করে তারা কোনো মানুষের ক্ষতি করতে পারে না। তাই যদি হয় তাহলে পরাণ চাচার ধানের গলায় আগুন লাগালো কে? আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমার নামও প্রতাপ সেন। আমি আমার টুপিতে লাগানো এই জাতীয়তাবোধের চিহ্ন অশোক স্তম্ভে দিব্যি করে বলছি, একদিন না একদিন আমি আসল কালপ্রিটকে খুঁজে বের করবই। হ্যাঁ, তোমার উপরে সে বিশ্বাস আমার আছে প্রতাপ। কিন্তু প্রতাপ, ওই একদিন না একদিন শব্দটা মানুষের জীবনকে এত বছর পিছিয়ে দিয়েছে। স্যার। আচ্ছা প্রতাপ, মাস্টারদা সূর্য সেন যদি বলতেন একদিন না একদিন আমি দেশ স্বাধীন করবই, তাহলে কি তোমরা স্বাধীনতা পেতে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বলতেন একদিন না একদিন আমি বর্ণ পরিচয় লিখব, তাহলে কি স্বল্পর্ণের জামা পরে ব্যঞ্জন মনের প্যান্ট পরে তোমরা সভ্য হতে পারতে? স্বামী বিবেকানন্দ যদি বলতেন একদিন না একদিন আমি চিকাগো যাবই, তাহলে কি বিদেশের মাটিতে বাঙালিদের আজ এত সম্মান হতো? স্যার। না 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 প্রতাপ, না। মাস্টারদা সূর্য সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দরা কালকের কাজ করতেন আজ, আর আজকের কাজ করতেন এখন। আমি তোমাকে 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যেই নারায়ণপুর থেকে সমস্ত করাপশন মুছে ফেলতে হবে, অ্যারেস্ট করতে হবে সমস্ত ক্রিমিনালদের। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, আমি আমার এই পোশাক ছুঁয়ে শপথ করে বলছি, আপনার সুনীতিকে সম্মান দিয়ে নারায়ণপুর থেকে দুর্নীতি মুক্ত আমি করবই। প্রতিজ্ঞা করলাম স্যার, প্রতিজ্ঞা করলাম। চলি। আমিও চলি, অনেকগুলো চিঠি দিতে হবে। প্রতাপ তো চা না খেয়ে চলে গেল, তুমি অন্তত এক কাপ চা খেয়ে যাও। অন্যদিন খাবো বৌদি। শুনলেন না স্যার কি বললেন? কালকের কাজ আজ, আজকের কাজ এখন। স্বপ্ন, আমি এই নারায়ণপুরের ছেলে না হলেও কেন জানি না নারায়ণপুরকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আসি স্যার। চলি বৌদি। কি বুঝছো গিন্নি? এবার তুমি বোঝো আমাদের একমাত্র মেয়ে টিনা।
কেন টিনার আবার কি হয়েছে? বিয়ের বয়স হয়েছে, ওকে পাত্রস্থ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাই তো। হ্যাঁ, দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল, তাই না কল্যাণী? হ্যাঁ গো, আমাদের চুলে পাক ধরেছে। মেয়েটা আমার গ্রামের মাঠে ঘাটে একবার ভিঙ্গি পানা করে বেড়াচ্ছে। কলেজের হোস্টেলে যখন থাকে তখন নিশ্চয়ই এরকম দর্শি পানা করেই বেড়ায়। না না, দিনকাল বড় খারাপ, তুমি তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করো। আমি কিন্তু আর দেরি করতে চাই না। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি, শুভ কাজে দেরি করা একদম ঠিক নয়, কিন্তু ওর জন্য একটা ভালো পাত্র তো চাই। শুধু চাই, খোঁজ করতে হবে। তাহলে আজ থেকে খোঁজা শুরু করে দাও। বলছো? আলবাত। আর একটা ভালো পাত্র পেয়ে গেলেই একটা শুভ দিন দেখে আমি আমার কন্যাকে সম্প্রদান করব। বিয়ে 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 আর বিয়ে। আচ্ছা মা, তোমার কি আমার বিয়ে ছাড়া আর কোনো চিন্তাই নেই? ওরে, সব মায়েদের জয় একই চিন্তা। আমার কত সাধ ছিল তোরা রাজার বিয়ে দিয়ে আমি ঘরে লক্ষ্মী প্রতিমার মতো একজোড়া বউ নিয়ে আসবো। ও মা, সে তুমি রাজার বিয়ে দিতে দাও, যাও। আমি রাজার বিয়ে থেকে কবজি ডুবিয়ে মাংস খাবো, কিন্তু আমি বিয়ে করবো না। সে কি? হ্যাঁ মা, বিয়েতে আমার ঘোর আপত্তি আছে। কিন্তু কেন? তোর কি কোনো অসুবিধা আছে নাকি? না না মা, অসুবিধা থাকবে কেন? আমি পারি মা। আসলে কি জানো মা, এই নিকেল করা সভ্যতার যুগে বেশিরভাগ মেয়েই হচ্ছে মোবাইল ফোনের মতো। মোবাইল ফোনের মতো? হ্যাঁ মা, ওরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার সময় ভাঙনের চার্জারে ফুল চার্জ দিয়ে আসে। তারপর শ্বশুর বাড়িতে এসে স্বামীর কত বিষয় সম্পত্তি আছে সেটা জানার জন্য টাওয়ার করে ফেলে স্ট্রং। মায়ের সঙ্গে ছেলের বিভেদ ঘটানোর জন্য ওদের সবসময় থাকে ফুল টাওয়ার। তারপর শ্বশুর শাশুড়িকে পুরনো ভাঙা হ্যান্ডসেটের মতো ছুঁড়ে ফেলে দিয়ে স্বামীকে ব্যাটারির মতো আঁচলের মধ্যে গুটিয়ে নিয়ে ওরা শ্বশুর বাড়ির অপশানটা চেঞ্জ করে চলে যায় বাপের বাড়ির অপশানে। লক্ষ্মীমন্ত বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে বলে যে স্বপ্নে স্ক্রিন সেভারটা শ্বশুর শাশুড়ির চোখে লাগিয়েছিল মা, সেটা 1 মিনিটে ডিলিট হয়ে যায় মা। 1 মিনিটে ডিলিট হয়ে যায়। জানো মা, এইসব মেয়েদের ওই ফোনে কলার টিউন হয় না, কলার টিউন, ওই কলার টিউন থেকে থেকে বদলে যায়। হ্যাঁ, যেমন ধরো তুমি তোমার ছেলের জন্য কোনো মেয়েকে পছন্দ করতে গেছো, বিয়ে দেবে, ইয়ে কি দেখবি বলো তো? মেয়েটা একটি শাড়ি পরেছি, মাথায় ঘুমটা দিয়েছি, মাথা নিচু করে বসে আছে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তখন যদি তুমি মেয়েটার ফোনে ফোন করো, কলার টিউন শুনবে, জবার মতো ফুটবই আমি ভেবেছি মনে, জবার মতো ফুটবই আমি ভেবেছি মনে, একটু জায়গা দাও যদি মা তোমার চরণে, ও মা গো তোমার চরণে, জবার মতো ফুটবই আমি ভেবেছি মনে, আরে জবার মতো ফুটবই আমি ভেবেছি মনে। চরণ ধরে থাকবো পড়ি, মাগো ধন্য হবু শিবাখুরি, বুঝলে? বলছে চরণ ধরে থাকবো পড়ি, মাগো ধন্য হবু শিবাখুরি, এছাড়া আর নাই যে কিছু আমার জীবনে, এছাড়া আর নাই যে কিছু আমার জীবনে, জবার মতো ফুটবই আমি ভেবেছি মনে, আরে জবার মতো ফুটবই আমি ভেবেছি মনে। বাস, গান শুনে তুমি হয়ে গেলে আপ্লুত। দিয়ে দিলে মেয়েটাকে তোমার চরণে বসার স্থান করে আনলে ছেলের বউ। আর যেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলো না, ওই যে ঘোমটা দেওয়া শাড়িটা খুলে ফেললো, দিয়ে পরে নিল একটা সরু নাইটি। আর নাইটি পরার সাথে সাথে ফোনের কলার টিউন আবার বদলে গেল মা। তখন ফোন করলে কি শুনবে জানো? কি শুনবো? আরে চিকনি চমেলি मैं हूं अकेली आजा रे जाने मन आजा सनम, चिकनी चमेली मैं हूं अकेली आजा रे जाने मन आजा सनम, बनूंगी तेरी दिल की रानी, बनूंगी तेरी दिल की रानी, ये मेरे वादा है प्यार की, आजा सनम चिकनी चमेली मैं हूँ अकेली आजा रे जाने मन, आजा सनम, आजा सनम, आजा। আসল কষ্টটা কোনো পাওনি। তারপর ছেলেকে তার মা বাবার থেকে আলাদা করে দিয়ে মেয়েটা নিয়ে চলে যাবে তার বাপের বাড়ি। কিন্তু মা, তোমরা তো মায়ের যা, তোমার টিচার মাঝে মাঝে খোকার সঙ্গে ফোনে কথা বলি, ধরো আমার সঙ্গে কথা বলার জন্য তুমি তোমার বৌমার ফোনে ফোন করো, ততক্ষণে কলার টিউন আবার বদলে গেছে মা। তখন ফোন করলে কি শুনবে জানো? কি শুনবো? দিস নাম্বার ইজ টেম্পোরারি উইথড্রন, প্লিজ চেক দ্য নাম্বার,
প্লিজ চেক দ্য নাম্বার মা, প্লিজ চেক দ্য। আমি তোর সাথে একমত হতে পারলাম না বাবা। পৃথিবীর সব মেয়েরা তোর খারাপ নয়, মাত্র কয়েকটা মেয়ের জন্য তুই সমগ্র নারী জাতিকে ছোট করতে পারিস না। মা। কই, আমি তো সংসার ভেঙে দিইনি। আমি তো তোর বাবাকে সঙ্গে নিয়ে তোর দাদু ঠাকুমাকে ছেড়ে আলাদা হয়ে যাইনি। তোর দাদু ঠাকুমা যতদিন বেঁচে ছিল আমি তাদের সেবা করেছি। তোর বাবা কি হলো মা? থামলে কেন? কি বলছিলে বাবা? না না না, থাক। না মা না, যেদিন থেকে জ্ঞান হচ্ছে মা সেদিন থেকে দেখে আসছি বাবার কথা জিজ্ঞাসা করলে তুমি চুপ করে থাকো, কোনো উত্তর দাও না। কিন্তু কেন মা, কেন? তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। নেই? না, প্রশ্নের উত্তর তুমি আমি দিতে চাও না মা? খোকা, মাগো, মাগো, তোমার পরনে লাল পাড় শাড়ি, তোমার কপালে সিঁদুর, এই সমস্ত দেখে আমি বুঝতে পারি আমার বাবা আছে। কিন্তু যতবার তোমার জিজ্ঞাসা করেছি কি আমার বাবা কোথায় আছে সে, তুমি কোনো উত্তর দাওনি মা। সব প্রশ্নের উত্তর হয় না খোকা। নিষ্ঠুর নিয়তির তৈরি করা অনেক বিধান আবার মতো অনেক অভাগিনীকে মুখ বুঝে মেনে নিতে হয়। সেখানেই তো আমার প্রশ্ন মা, কেন মেনে নিচ্ছ? কেন মেনে নিতে বলছো আমায়? কেন চুপ করে আছো? রামের ছোঁয়া যতদিন না পাচ্ছে ততদিন যে অহল্যাকে চুপ করে থাকতেই হবে বাবা। মা। আমি যাই, আবার অনেক কাজ পড়ে আছে। দাঁড়াও মা, আজ তোমার চোখ দিয়ে যে পবিত্র অশ্রু গড়িয়ে পড়ছে, আজ সেই অশ্রুর দিব্যি দিয়ে আমি জানতে চাইছি। আজ তোমায় বলতেই হবে এ আমার বাবা কোথায় আছে সে। কেন জিদ করছিস খোকা? আমাকে যেতে দে। তবে কি আমি ধরে নেবো মা? তবে কি আমি ধরে নেবো শুধুমাত্র আমাকে দেখানোর জন্যই তুমি পরো এই লাল পাড় শাড়ি, কপালে দাও সিঁদুর? আসলে আমার বাবা নেই, কোনোদিন ছিল না মা। তবে কি আমি মা? যত খুশি মারো, আমি মুখ বুঝে তোমার সমস্ত মায়ের মাথা পুঁতে নেব। তুই আমার কাছে যে দেবী ছিলে সেই দেবী থাকবে মা। কিন্তু মা, আমার না বড় সত্যি কথাগুলো জানতে ইচ্ছে করে মা। কি হলো মা? না না, কিছু হয়নি, আমি কিছু হতে দেব না। কাল বৈশাখী ঝড়ে আমার মনটা লন্ড ভন্ড হয়ে গেলেও আমাকে চুপ করে থাকতে হবে। আমার চোখের জলে বন্যা হয়ে গেলেও আমাকে চুপ করে থাকতে হবে। আমি তোর মা, আর মা হয়ে হাত জোড় করে বলছি খোকা, তোর কোনো প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না। তুই আমায় ক্ষমা করে দে বাবা। তুমি কি করছো মা? তুই কেন ক্ষমা চাইবি মা? দুষ্ট আমি করেছি, আমি শুধু একটা কথা জেনে রাখ খোকা, তোর বাবা আছে, আমি অসতী নই। তোর মা অসতী নয় রে খোকা, অসতী নয়। মা। মাসি, মাসি, আহা, মা ছেলে দুজনেই এখানে দেখছি। বলি মা ছেলে মিলে এতক্ষণ ধরে কি গল্প হচ্ছিল সেটা কি এই ছেলে একটু শুনতে পারে? দেখ না রাজা, এসো। আমি কত করে বলছি তোর আর ওর বিয়ে দিয়ে আমি ঘরে লক্ষ্মী প্রতিমার মতো একজোড়া বউ নিয়ে আসবো, কিন্তু গজা তো বিয়ে করতে রাজি হচ্ছে না। কি গজা তোমার কথা শুনছে না? না। দাঁড়া, আমি এক্ষুনি গজাকে বকে দিচ্ছি। এই গজা, তুই আমার মাসির কথা শুনছিস না কেন রে? বকে দিচ্ছি। কিন্তু মাসি, এখন যে আমার বড্ড জোর খিদে পেয়ে গেছে, তুমি কি আমার জন্য কিছু রান্না বান্না করেছো নাকি? আহারে, সেই জন্যই মুখটা একদম শুকিয়ে গেছে। তুই একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বাবা মা বা, এতক্ষণ আমার খিদে পেয়েছিল দেখলে? তোমার কোনো হুঁশই ছিল না যে রাজা বললো খিদে পেয়েছি ধীরে নিয়ে এসছি, ধীরে ধীরে নিয়ে এসছি। বাবা 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 গজা, তোর এই গণেশ ঠাকুরের মতো নরম তুলতুলে ভুঁড়িটায় যত হিংসে লুকুনো ছিল আমি তো জানতাম না রে। মাসি ওর কথা বাদ দাও তো, দুধু বাতু। কিন্তু মাসি, তুমি আমার জন্য আজকে কি কি ভালো মন্দ রান্না করেছো বলো, আমি শুনি। মাছের ঝোল আর ভাত। আহা, আমার প্রিয় মাছের ঝোলার ভাত। গজা শুনলি? তা কি মাছ মাসি? চালপোড়া, তেলাপিয়া, রুই, ইলিশ, ভেটকি, পাবদা, গলদা, বাগদা আর বোয়াল, ট্যাংরা, এর মধ্যে কোন? আমার মাছের ঝোলের ভাত রান্না করেছে। কতদিন একটু চিকেন খাই না রে ভাই। আহারে, অমন করছিস কেন গজা? রাজা যে মাছের ঝোল ভাত খেতে ভালোবাসে। রাজা বাসে তো বাসুক, প্রত্যেকদিন ওই মাছের ঝোলের ভাত খেতে খেতে আমার পেটে যে মাছের একটা চেরা গাছ গজিয়ে গেল। গজা, চেরা গাছ। মাছের ঝোল ভাতই খাবি, চিকেন হবে না। আমি আর চিকেনই খাবো। কেন হবে না? তোর একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি খাবার বেড়ে তোদের ডাকছি, কেমন? কি খাবার মাসি? মাছের ঝোলার ভাত? হ্যাঁ, মাছের ঝোল আর ভাত। চিকেন নয়, একদম নয়।
যত সব পাগল ছেলের দল। বাপ সোনা সোনা রাজা হ্যাঁ কি হয়েছে বল? তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। আরে কি কথা বললাম? কাকা বাবু মানে তোর বাবাকে ফিটিং করে তোকে একটা দরকারি কাজ করতে হবে। আরে কি কাজ সেটা বলবি তো। তুই যে পরান চাচাকে 1 লক্ষ টাকা দান করেছিস সেটা শোনার পর থেকে কাকা বাবু মানে তোর বাবা খেপা ষাঁড় হয়ে গিয়েছে, গ্রামের সমস্ত চাষিকে গদগদ করে গুতোচ্ছে। কি বলছিস গজা? কাকা বাবু বলেছে যত চাষি যত ধার সব ঋণ সমস্ত কাকা বাবুকে ফেরত দিতে হবে। গজা এতে সমস্যা কোথায়? বছর ধানের চাষ ভালো হয়েছে, ধান বিক্রি করুক, টাকা ফেরত দিয়ে দিক, ঝামেলা মিটে যাবে। ঝামেলা সেখানেই রাজা। কাকা বাবু গরিব চাষিদের উপর এত ঋণ চাপিয়েছে যে সমস্ত ধান বিক্রি করে দিল, কেউ ধার শোধ করতে পারবে না। আর তাছাড়া তুই ভাব রাজা, গরিব চাষিরা যদি সমস্ত ধান বিক্রি করে দেবে নিজেরা পেটে খাবে কি? তাই রাজা আমার এই ফিটিং বোতলের মতো কাকা বাবুকে ফিটিং করে তো কেমন কিছু করতে হবে যাতে কাকা বাবু গ্রামের সমস্ত গরিব চাষির সমস্ত ঋণ মাকুব করে দেয়। ডেঞ্জারাস কাজ গজা, ডেঞ্জারাস কাজ। কিন্তু তুই যখন বলছিস এই কাজ রাজা করবে। আসতে পারি? আরে বাবা স্যার আপনি আসেন। হ্যাঁ, তুমি তো গণেশবাবু ছেলে রাজা, আরে হলো তোমার দোসর গোজা। বাঙালি স্যাক্টার বোঝে না, আমাকে তুমি ওই কাকাবু বলে ডাকবে, তাতে আমি খুব খুশি হব। যা বলবেন কাকা বাবু। হ্যাঁ, ওই আসলে দরকারটা তোমার বাবার সঙ্গে, তা ওনার মতো মহান ব্যক্তিকে তো ডেকে পাঠাবার সাহস দেখাতে পারলাম না, তাই আমি নিজেই চলে এলাম। খুব ভালো করেছেন কাকা বাবু। ও হ্যাঁ, ভালো কথা। এই গায়ে তো তোমাদের খুব নাম। এইটা ঠিক শুনেছেন, আমাদের তো খুব নাম ফেটে গেছে। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার মতো নিয়েছো। ভালো ভালো, খুব ভালো, খুব এ বাবা কাকা বাবু, এ বাবা বলবেন আমার লজ্জা করে। আমরা নিজেদের সামান্য সাধ্য মতো সামান্য কিছু করার চেষ্টা করি, এর বেশি কিছু নয়। আরে চেষ্টার থেকে তো বেশি কিছু হয় না বাবা। মানুষ চেষ্টা করে আর ওপরওয়ালা সেই চেষ্টা সার্থক রূপ দেয়। এনিওয়ে, মানে তোমার বাবা গণেশ বাবু আমাকে খুঁজছে কোন সার? নমস্কার নমস্কার, আমি নারায়ণপুরের এমএলএ ধনঞ্জয় ঘোষাল। স্বাগতম সুস্বাগতম। আমার কি সৌভাগ্য আপনার মতো মানুষ আমার বাড়িতে। আর আমি খুশি হয়েছি গণেশ বাবুর উপরে। সত্যি গণেশ বাবু, আপনি পরাণকে 1 লক্ষ টাকা দান করেছেন শুনে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। দেখেছো বাবা, দেখেছো এমএলএ সাহেব নিজে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তোমাকে একজন মহৎ মানুষ বলছে, এতে গ্রামে তোমার সম্মান কতটা বাড়ছে ভাবতে পারছো? তাই না? সবাই আমাকে মান্যি করছে। হ্যাঁ বাবা। তবে বিশ্বাস করুন, পরাণকে 1 লক্ষ টাকা দিতে পারে আমি ভীষণ খুশি হয়েছি। তাই না বাবা? হ্যাঁ বাবা। তাই তো আরো খুশি হওয়ার জন্য আমার বাবা ঠিক করেছে এই গ্রামে যত চাষি আছে, যত চাষি সবার এবছরের সমস্ত খাজনা মুকুব করে দেবে। মুকুব মুকুব। দেখেছেন কাকা বাবু, আমার বাবা আমার নিজের প্রশংসা একদম পছন্দ করে না। বাবার বিষয়ে ভালো ভালো কথা বলছি, বাবা তখন না 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 করছে। এইটুকু ভালো কথা, এইটুকু ভালো কথা। আপনার মতো মহান ব্যক্তির মহান দান আমি চাষিদের পক্ষ থেকে মাথায় তুলে নিলাম। না মানে অনেকগুলো টাকা। এ বাবা, এ তো আমার বাবার কাছে কিছুই না। আমার বাবা শুধু এই গ্রামে সবার মুখে হাসি দেখতে চায়, তাই না বাবা? হ্যাঁ বাবা। বলছি কাকা বাবু আপনি তো মহান। মানে বলছিলাম গ্রামের চাষিরা দেখছি আপনাকে দেবতার মতো পুজো করছে। আবার আমার ব্লাড প্রেশারটা উপরের দিকে উঠছে। কুল গণেশ কুল। গণেশ বাবু, আমি ঠিক করেছি যে আগামী মাসে বারোয়ারি তলাতে একটা অনুষ্ঠান করে সেখানে আপনাকে সম্মান জানানোর ব্যবস্থা করব। মানে আমি বলছিলাম কি এমএলএ সাহেব, ওখানে কি হবে? ওখানে তো সবাই তোমায় তুলে ধরবে। এই না মানে তোমার গলা মালা পরাবে। না কাকা বাবু শুধু মালা কেন, কপালে সুন্দর করে চন্দন এঁকে দেবে, বাবা বাবা বাবা। দুটো চোখে তুলসী পাতা দেবে, মুখে গঙ্গা জল ছেটাবে। ও তো মরে গেলে না। না মানে কাকা বাবু আপনি সারা জীবন যা যা পাবেন সব একবারে বলে দিলাম, আপনি ইনস্টলমেন্টে নিয়ে নিন। বাবা বলো বাবা। তোমার সাথে খুব জরুরি কথা আছে। আবার কথা? হ্যাঁ বাবা, এই গ্রামের হাসপাতালের উন্নতির জন্য না আমি কিছু দিতে চাই। না মানে শোন না বাবা, এটা তুমি দেবে না, এটা দেব আমি। জানেন কাকা বাবু, বাবা তো কয়েকদিন ধরে আমায় বলছে যে এই গ্রামের হাসপাতালের উন্নতি দরকার দরকার দরকার। আমিও তো কয়েকদিন ধরে এই কথাটাই ভাবছি, কিন্তু আমি সত্য এমএলএ হয়েছি তো, তাই আমার ফান্ডে এখনো তেমন টাকা আসেনি। আরে বাবা, এসব নিয়ে আপনি কেন চিন্তা করছেন কাকা বাবু? আমি 10 লক্ষ টাকা দেবো। হবে? হবে কি বলছো? দারুণ হবে, দারুণ হবে। বাবা পড়ে গেছে দেখুন। না মানে আমার বাবা যদি এই গ্রামের জন্য এত কিছু করতে পারে, আমি এটুকু করতে পারবো না? বাবা বলো বাবা। আমি তো তোমারই ছেলে। তুমি একটা ছেলে। কিসের ছেলে? না মানে চাঁদের টুকরো। চাঁদের টুকরো, চাঁদের টুকরো ছেলে। দিক দিক
ও যখন দেবার ইচ্ছে হয়েছে তখন দিক 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 দিক। তারা দেওয়ার থেকে আর কোনো চিন্তাই রইলো না। মানে যখন যেমন টাকার দরকার হয়, 5 লাখ, 10 লাখ, 80 লাখ, 100 লাখ, 800 লাখ, 500 লাখ, আপনি এ বাড়িতে লোক পাঠিয়ে দেবেন। কাকাবাবু আপনি মহান। না মানে বলছিলাম, আপনি তো খুব বড় ব্যাপার হয়ে গিয়েছেন। কাকা তো খুব কেস খেয়ে গেছে। ফুটিয়া আমি তো যাই, পালিয়া কাকা চট্ট পালা কাকা চট্ট। ও কাকা আচ্ছা বাবা, বলছি কি তোমার কি চটি ছিঁড়ে গেছে? তাহলে চটি হাতে নিয়ে কি করছো? খালি ভাই তুমি কি কিতকিত খেলছো না ফুটবল খেলছো? তাহলে কি ডিল ফাইনাল? তুমি কাকাবাবুকে টাকা দিচ্ছ? দেবো। গ্রেট, মাই ড্যাড ইজ গ্রেট। তাই তো আজ সবার সামনে বুক ফুলিয়ে চিৎকার করে আমার বলতে ইচ্ছা করছে যে আমি একটা শুয়োরের বাচ্চা। এইটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, বলতে গেলাম সিংহের বাচ্চা, ভুল করে শুয়োরের বাচ্চা বেরিয়ে গেছে। ঠিক আছে, কিছুই ঠিক নেই, এবার আমি কেন ফুটে যাই। সত্যি আপনার ছেলে একেবারে চাঁদের টুকরো ছেলে, ভীষণ করিতকর্মা। হ্যাঁ, ও যে কত বড় করিতকর্মা সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তা আপনি ওর বিয়ে দিচ্ছেন না কেন? ভালো প্রার্থী পাচ্ছি না জানেন, প্রার্থী পেলেই বেটা ছেলের বিয়ে দিয়ে দেবো, যাতে বইয়ের থেকে সবসময় মন থাকে এখন যেদিকে যাচ্ছে সেদিকে যেন না যায়। বলছিলাম কি, আছে নাকি তেমন পাত্রী? হ্যাঁ আছে আছে, মানে আসলে আমার নিজেরই একটা মেয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, আজ একেবারে ভীষণ ভালো লেগেছে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। যে এত উৎসাহী, তার মনটাও বিরাট বড় মাপের হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বলছিলাম যে আপনার ছেলের সাথে যদি আমার মেয়ে, অবশ্য আপনার যদি কোনো অমত না থাকে। এভাবে বলবেন না, এভাবে বলবেন না। আপনার মতো এমএলএ সাহেবের বিয়ে হবো, এ তোমার পরম সৌভাগ্যের কথা। ভীষণ উত্তেজনা হচ্ছে। কুল গণেশ কুল। তাহলে আপনি রাজি? যত তাড়াতাড়ি ব্যবস্থা করুন। বলছিলাম কি, আপনার মেয়ের নামটা কি? আমার মেয়ের নাম টিনা। বাহ, খুব সুন্দর নাম। ওই টিনাই হবে আমার বৌমা, আর রাজা হবে আমার জামাই। এসে গেছি, নদীর চরে এসে গেছি। অনন্তকে দিয়ে খবর পাঠিয়েছি, এখানেই তো আসার কথা। কে তুমি? আমি প্রিয়াঙ্কা, বারাসাতে খুন হয়ে যাওয়া রাজীব দাসের দিদি। ওই হারামজাদাগুলো তো তোমারই সালোয়ার কামিজ ছিঁড়ে ঢেলে দিয়েছিল লালসার মদ। তুমি তো আসামিদের গালে ঠাস করে চড় মারা। এই যুগের মতনই। আপনি ভুল করছেন, আমি প্রিয়াঙ্কা নই, আমি টিনা, এমএলএ ধনঞ্জয় ঘোষালের মেয়ে। আমার কাছে তুমি এই যুগের ঝাঁসির রানী, নয়তো ভারত ছাড়ো আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া প্রীতিলতা ওয়াদেদার। কিন্তু আপনি? সত্যি তো আমি কে? কি আমার পরিচয়? কিছুক্ষণ আগেও মনে ছিল, আর তো মনে পড়ছে না। মনে পড়ছে না? জানো, আমার মনটা না আমার সঙ্গে বড় লুকোচুরি খেলে। মাঝে মাঝে মনে হবে আমি মানুষ, আবার পরক্ষণে মনে হয় না আমি তো মানুষ নই। আর নই বলেই তো জঙ্গলে অপহরণ করে নিয়ে গিয়ে পুলিশ কনস্টেবল আর শিক্ষক নিরপরাধ পার্থ আর সৌম্যজিৎকে নৃশংসভাবে খুন করেছে। খুন? কি বলছেন কি? আপনি খুন করেছেন? কোথায়? না তো, কখন বললাম? এই দেখো দেখো, আমার হাতে কি রক্তের দাগ আছে? হাত ধুয়ে আমি পাপকে সাফ করে ফেলেছি। কি পুলিশ অফিসার, কি করে তুমি আমাকে গ্রেফতার করবে? তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। ও খেপা কাকা, বলি তুমি এখানে কি করছো? তুমি ওনাকে চেনো নাকি? খেপা কাকাকে কে নাচে? উনি গ্রামে গ্রামে ঘুরে মানুষের মনে শিক্ষার বীজ রোপণ করেন। তুমি শহরের হসপিটাল না কোথায় থাকো, তাই ওনাকে চেনো না। আমি যাই। দাঁড়াও কাকা, দাঁড়াও, গায়ে পা লাগলো কাকা, একবার নম করি। বহুদিন পর কেউ আমাকে প্রণাম করলো, ভরে গেল রে আমার, আমার মনটা ভরে গেল। আমি যাই। এই, এটা কি খাচ্ছিস রে? এটা মুড়ি কাকা, তুমি খাবে? তুমি আজকে হাটের দিকে যাওনি কাকা? আরে খাবারের জন্য আর আমি হাটের দিকে যাই না। ওই হাটের লোকগুলো না আমাকে দেখলে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। জানিস বেঁচে যাওয়া খাবার ওরা কুকুর আমাকে দেয় না।
এবার থেকে রোজ আমি তোমায় খেতে দেবো। তুই আমাকে খেতে দিবি? হ্যাঁ কাকা, রোজ আমি তোমায় পেট ভরে খেতে দেবো, কিন্তু হ্যাঁ তার বদলে তোমায় আমায় রোজ প্রাণ ভরে আশীর্বাদ করতে হবে। তোকে দেখে মনে হচ্ছে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। চালিয়ে যাও যুব সমাজ, এগিয়ে যাও, দেখাও শহর, জাগাও মনুষ্যত্ব, হাসিল করো ক্ষমতা। অদ্ভুত মানুষ এই খেপা কাকা। যাকে এবার বলো তো, এটা তোমার আসার সময় হলো? ও আগে চলে এসেছি না? ঠিক আছে, তাহলে একটু মেলা থেকে ঘুরে আসি। সবসময় আর কি মেরো না গজাদা। তুমি জানো তোমার জন্য এখানে কখন থেকে আমি একা একা অপেক্ষা করছি? ও জানি তো, অনন্ত আমায় গিয়ে বললো যাও যাও নদীর চরে টিনা দিদিমণি তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছি তোমাকে কয়েকটা কথা বলতে। ও কথা বলবে টিনা? তাহলে বরং তুমি সব খুলে বলো। কি? এই টিনা, তুই যেটা ভাবছো সেটা না, আমি বলি মন প্রাণ খুলে বলো। গতকাল রাতে মা যখন আমায় বলল বাবা আমার জন্য পাত্র দেখছে, আমি তখনই বুঝেছি আমি স্বাধীন হয়ে গেছি। তাই যে কথাটা এতদিন তোমায় বলতে পারিনি, আজ সেটা বলতেই ডাকলাম। বলো টিনা, কি কথা বলো? তোমার মনে আছে গজাদা, গতবার গরমের ছুটিতে যখন কলকাতার হোস্টেল থেকে আমি বাড়িতে এলাম, তখন এক ঝড় বৃষ্টির রাতে মায়ের বুকে খুব যন্ত্রণা হচ্ছিল। বাবা তখন কি একটা কাজে দিল্লি গেছে, বাড়িতে আমি একা। অনন্তদার কাছ থেকে খবরটা পেয়েই তুমি দৌড় এসেছিলে আমাদের বাড়িতে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শহর থেকে ডাক্তার আনলে, ওষুধের দোকান খুলিয়ে ভিজে ভিজে তুমি সমস্ত ওষুধগুলো আনলে। মনে আছে টিনা, আমার সব ঘটনা মনে আছে। তোমার মাকে সুস্থ করে বাড়ি ফিরতে ফিরতে আমার সেদিন ভোর রাত পার হয়ে গেছিল। বাবা ফিরে এসে তোমাকে পুরস্কার স্বরূপ কিছু দিতে চেয়েছিল, কিন্তু কর্তব্যের দোহাই দিয়ে সেদিন তুমি কিচ্ছু নাওনি। আর সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি গজাদা। সে কি? সেই দিন থেকে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি। এই মরেছে রে। তুমি বিশ্বাস করো, 24 ঘন্টা আমি তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসার জাল বুনে চলেছি। না মানে টিনা, বলছিলাম তুমি যদি 24 ঘন্টা আমায় জড়িয়ে ধরে রাখবে, তাহলে আমি খাবো কখন, চান করবো কখন, এমনকি বাস বাগানের ধারে পায়খানা করবো কখন? তুমি না একটা জাতা, তোমার মধ্যে কি একটু রোমান্টিকতা নেই? না টিনা, আমার মধ্যে সব রোমান্টিক কথা ফান কথা নাই। গজাদা তুমি ভুল করছো টিনা। আমি আর আমার গরিব মা দুজনে মিলে তো ভালো আছি টিনা। ওই রাজার বাবা আমাদের মাথার উপর একটা ছাদ দিয়েছে, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক টিনা। না টিনা, আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসা তোমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে টিনা, মস্ত 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 বড় অন্যায়। কিন্তু গজাদা, ভালোবাসা যে গরিব বড় লোক জাত পাত মানে না। ওসব বইয়ের কথা টিনা, ওসব বইয়ের কথা বাস্তব জীবনে খাটে না। আর তাছাড়া তুমি কত সুন্দর, রাজকন্যার মতো দেখতে একটা মেয়ে, আমার মতো একটা হাদারামের সঙ্গে তোমায় মানাবে কেন? তাছাড়া তুমি এক কাজ করো, সুন্দর থেকে একটা রাজপুত্রকে পছন্দ করে তাকে বিয়ে করে নাও। আমি যাবো তোমার বিয়ে দিকে কবজি ডুবিয়ে চিকেন খাবো। আমায় ভুলে যাও টিনা, আমায় ভুলে যাও। যেভাবেই তুমি সকালটা দেখো, সূর্য যেমন একটাই, যেভাবেই তুমি ভালোবাসো হৃদয় সেটাও একটাই। আর এই একটা হৃদয়ে যার নাম আমি একবার লিখে ফেলেছি গজাদা, মরে না যাওয়া পর্যন্ত সে নাম আমি বুঝতে পারবো না, কিছুতেই না। টিনা তুমি ভুল করছো টিনা, এ তোমার ছেলে মানুষই। তুমি যা ইচ্ছে বলতে পারো, কিন্তু কিন্তু আমি তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই বিয়ে করব, আর তোমার সাথেই বাঁধবো আমার স্বপ্নে দেখা প্রেমের সংসারটা। ওরে মেয়েকে বোঝানো যাবে না গো, আমি যাই। যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যতক্ষণ না তুমি আমাকে নিজের করে নিচ্ছ, আমি এখান থেকে এক পাও নড়বো না টিনা। এমনকি এক ফোঁটা জলও আমি স্পর্শ করবো না। টিনা I love you গজাদা, I love you। টিনা তুমি ভুল করছো টিনা, তুমি মস্ত বড় ভুল করছো টিনা। টিনা জানো, আমার মা না, আমার মা ওই বাড়িতে কাজে ঝিয়ের মতো থাকে জানো টিনা। আমার মাকে যতবার আমার বাবার পরিচয় জিজ্ঞাসা করি, আমার মা না কোনো উত্তর দিতে পারে না টিনা, চুপ করে থাকে। এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে, এরকম একটা ছেলের সঙ্গে সংসার, মা না তোমার বাড়ির লোক কোনোদিন মেনে নেবে না। আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। পালিয়ে যাবে? আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না। মা, আমরা মাকেও সঙ্গে করে নিয়ে যাব। মাকেও? তুমি আমার মধ্যে কি দেখলে হঠাৎ করে? হঠাৎ করে নয় গজাদা, হঠাৎ করে নয়, দিনের পর দিন আমি তোমাকে একটু একটু করে ভালোবেসেছি, কিন্তু বলতে পারিনি এই ভেবে
যদি তুমি আমাকে অস্বীকার করো, যদি তুমি অন্য কাউকে ভালোবাসো। কিন্তু 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 কি টিনা? আর কোনো কিন্তু নয় গজাদা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কি চাও আমি সুইসাইড করি? টিনা, আত্মহত্যা করা মানে মুক্তি পাওয়া নয়, আত্মহত্যা করা মানে তো হেরে যাওয়া। তুমি না জেতালে আমি যে জিততে পারবো না গজাদা। টিনা, তোমার গায়ে হাত তোলাটা আমার খুব অন্যায় হয়েছে। তোমার খুব লেগেছে না? খুব লেগেছে। স্বামী গুরুজন, স্ত্রীকে শাসন করার অধিকার তার আছে। লেগেছে, তবে খুব ভালো লেগেছে গজাদা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কথা দিলাম, কথা দিলাম, তোমাকে ভালোবাসবো। কথা দিলাম, কথা দিলাম, তোমাকে ভালোবাসবো। আমি তোমার সাথে থাকবো চিরদিন, তোমার সাথে থাকবো চিরদিন, তোমার ছবি মনে আঁকবো। কথা দিলাম, কথা দিলাম, তোমাকে ভালোবাসবো। সাথে দেখবো স্বপ্ন, তুমি থাকবে আমার হয়ে আজীবন। আমি তোমার সাথে দেখবো স্বপ্ন, তুমি থাকবে আমার হয়ে আজীবন। তোমাকে পেয়ে ভরে গেল এই মন, তোমাকে পেয়ে ভরে গেল এই মন, তোমার সাথে ঘর বাঁধবো। কথা দিলাম, কথা দিলাম, তোমাকে ভালো। এ তো জোর খবর। দাদা ওদিকে রাজার সঙ্গে মিলে ধনঞ্জয় ঘোষালের মেয়ে টিনার বিয়ে ঠিক করেছে। এদিকে ওই মেয়েটাই গজার সঙ্গে চিটিয়ে প্রেম করছে। এই মেয়েটাকে কেন্দ্র করে রাজা গজার মধ্যে বিভেদের পাঁচিলটা তুলে দিতে হবে। যাই দাদাকে গিয়ে বলি, দাদা তুমি যে থালায় স্বার্থ সিদ্ধির রাজভোগ খাবার স্বপ্ন দেখেছো, গজা সেই থালায় ঢেলে দিয়েছে ছাই, স্বপ্ন পোড়া ছাই। পারছি না, পারছি না, পারছি না, আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। দিনের পর দিন ওই গণেশ বাবু আমাকে ন্যায্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু আর না। এবার কি? এবার আমাকে আমার যোগ্য সম্মান তোমাকে দিতেই হবে গণেশ বাবু। আর কতদিন? আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন অপেক্ষা কর সোনালি। আমি যেভাবে জাল বিছিয়েছি তাতে কয়েকদিনের মধ্যে শুধু নারায়ণপুর নয়, গোটা অন্ধকার জগতের মুখ উঠিনে রাজা হব আমি। আর তখন তোকে নাচবল থেকে তুলে এনে রানী করে আমার সিংহাসনের পাশে বসে আবার আমার ব্লাড প্রেশারটা উপরের দিকে উঠছে। কুল গণেশ, কুল কুল কুল। এসব কথা বলে তুমি আর আমাকে ভুলিয়ে রাখতে পারবে না গণেশ বাবু। আমিও তো একটা মেয়ে, শাখা সিঁদুর পরার লোভ যে আমারও আছে। সোনালি, তোমার একটা ইশারাতে আমি আমার ঘর ছেড়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম তোমার সাথে ঘর বেঁধে সুখের মুখ দেখবো। তোর তো কোনো অভাব আমি রাখিনি। ছেলে বস্তিতে তুলে এনে ভুবননগর প্রপার্টি, এই বাড়িটা আমি তোকে দিয়ে দিয়েছি। সোনা দানা টাকা পয়সা যখন যা চেয়েছিস আমি সব দিয়েছি। হ্যাঁ তা দিয়েছো ঠিকই, কিন্তু একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন হলো তার স্বীকৃতি। সেই স্বীকৃতি এখনো তুমি আমাকে দাওনি। দেব না তো বলিনি। কিন্তু কবে গণেশ বাবু? আমি যে আর অপেক্ষা করে থাকতে পারছি না। কারণ কারণ কারণ
আমার গর্ভে যে তোমার সন্তান এসেছে। সোনালি, আমি মা হতে চলেছি। তাই নাকি? হ্যাঁ গণেশ বাবু। এ তো খুব আনন্দের কথা রে। একটা নতুন প্রাণ পৃথিবীর আলো দেখবে। ওরে কচি কচি দুটো হাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে বাবা বাবা বলে ডাকবে। আনন্দে না আমার দুটো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে নতুন করে তোকে জড়িয়ে ধরি, রামধনুর সবটা গড়াকে রাঙিয়ে আবার নতুন করে তোকে আদর করি। তুমি খুশি হয়েছো তো গণেশ বাবু? তুমি সত্যিই খুশি হয়েছো? আমি খুব খুশি হয়েছি রে, আমি খুব খুশি হয়েছি, আমি ভীষণ খুশি হয়েছি। আগামী 12 ঘন্টার মধ্যে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে বাচ্চাটাকে মেরে দে। যা টাকা লাগা আমি দেব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। গণেশ বাবু! উত্তেজিত হোস না, যা বললাম তাই কর। বিশ্বাস কর, বাচ্চাটাকে মেরে ফেলতে আমারও প্রাণ চাইছি না রে, কিন্তু কি করবো বল, এছাড়া যে কোনো রাস্তা নেই। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, ওই এমএলএ ধনঞ্জয় ঘোষালের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। এখন সবাই যদি জেনে যায় তোর পেটে আছে আমার বাচ্চা, তাহলে বিয়ে ভেঙে যাবে। আর বিয়ে ভেঙে গেলে তোকে নিয়ে যে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সেটা তো হবে না সোনা। সেগুলো শুধু বলি নয়, স্কঞ্চি বীজ এমনকি কাকড়ও ভর্তি হয়ে আছে। ঠিক বুঝলাম না। এবারে ধনঞ্জয় ঘোষালের মেয়ে টিনা গোজা এখন তার প্রেমে একেবারে হবডুবু খাচ্ছে। যা সত্যি আমি তাই বললাম। এই মাত্র আমি নিজের চোখে দেখে এলাম। দেখে এলি? ওই নদীর চড়ায় গজা আর টিনা হাত ধরাধরি করে গান গাইছে, জীবন ভরার স্বপ্ন দেখছে। তাহলে তোমার স্বপ্নে কি হবে গণেশ বাবু? তোমার স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হবে। তা আমি কিছুতেই হতে দেব না। আমার নাম গণেশ পাল, আমার কুষ্টিতে লেখা আছে আমি পাক্কা হারামি মাল। দাবার চালকে আমি এত সহজে পাল্টে যেতে দেব না। কি করবে দাদা? সেটাই তো ভাবছি। যদি বলো তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি। আইডিয়া? এক ঢিলে দুই পাখি মারার আইডিয়া। বল। ওই রাজাকে বোঝাতে হবে গজা রাজার ভালো চায় না, তাই তার মনোযোগ ভাব থেকে গজা নোংরা করে দিতে চাইছে। এটা রাজার গজার সম্পর্কে ফাটল করবে। আর ওই টিনার কাছে গজাকে চরিত্রহীন প্রমাণ করতে হবে। অবশ্যই কাজটা করবে। সোনালি, কিন্তু এটা করলে আমি কি পাবো? ওই স্বীকৃতি যেটা তুই চাস। ওরে আগেকার দিনের বইয়েরা স্বামীর জন্য জ্যান্ত চিতায় পুড়ে মরতে দ্বিধা করতো না, আর তুই তোর ভাবি স্বামীর জন্য ইটকটি করতে পারবি না? স্বামী? ঝামেলা মিটে গেলে আমি তোকে সিঁদুর পরিয়ে, শাঁখা পরিয়ে, সাত ফাঁকে ঘুরিয়ে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আবার ঘরে নিয়ে আসবো, কথা দিলাম। সত্যি? সত্যি। বেশ, এক চিলতে সিঁদুরের লোভে যৌবনের নেশাতে ক্লান্ত হয়ে যাওয়া আমার মতো অসহায় এক মেয়ে আজ তোমায় কথা দিচ্ছে যে তুমি যা বলবে আমি তাই করব। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ও আর একটা কথা, একটু আগে তোকে বলছিলাম না যে তোর পেটের বাচ্চাটাকে মেরে ফেলতে? এখন বলছি খোকাকে তুই মারিস না রে। গণেশ বাবু! খোকাকে তুই মারিস না, ও খোকা আমার, ওকে আমি আমার পদবি দেব। খালি সারা গ্রামের সামনে তোকে বলতে হবে তোর এই অবস্থার জন্য দায়ী গজা। অসাধারণ দাদা, অসাধারণ। একটু পায়ে ধরে দাও দাদা। ঠিক আছে, আমি তো তোমাকে শুধু কাগজ আর পেনটা দিলাম, সেই কাগজের চক্রান্তের দলিলকে তুমি 1 মিনিটে লিখে ফেললে। অসাধারণ দাদা, অসাধারণ। আমি চলি। তাহলে শোনা, ওই কথা রইল। কখন কোথায় কি করতে হবে বলো? কৃষ্ণ প্রেমে আকুল হওয়া এই যুগের মীরা ধূপ জ্বেলে আদেশের অপেক্ষা করবে, অপেক্ষা করবে। সোনালিটা কি ভালো না রে? দাদা, এই সমাজে তোমার একটা সম্মান আছে। দুদিন পরে এমএলএ ধনঞ্জয় ঘোষালের আত্মীয় হচ্ছ, এই সময় সোনালির মতো একটা মেয়েকে বিয়ে করো কি? তোমার উচিত হবে দাদা। ওরে শম্ভু, এই জগৎ সংসারে কেউ নিজের ইচ্ছায় কিচ্ছু করে না, যা করার সব করান ওই উপরওয়ালা। তাহলে আপনি যে 2 নম্বরই ধান্দাগুলো করেন সেগুলোকে উপরওয়ালার ইচ্ছেতে করেন মাননীয় গণেশ পাল। স্বপ্ন, শম্ভু, স্বপ্ন এসছে। নারায়ণপুর পোস্ট অফিসের হেড
আপনি আমাকে চেনেন দেখছি। আরিফিতে আমাদের সব কথা শুনেছো তাই তো? ঠিক তাই। দাদা, এই এমএলএ চামচাটা যদি সব কথা বলে দেয় তাহলে বলবে না। তুমি যে আমার সবজি গোডাউনের বাইরে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনেছো সেটা আমি জানতাম। জানতে? হ্যাঁ জানতাম, অনেক আগে তোমাকে ভেতরে ডাকতাম, কিন্তু একটু মজা দেখছিলাম। তাহলে এবার আপনি বলুন, আপনি স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেবেন নাকি এমএলএ সাহেবকে আমাকে সব কথা বলতে হবে? তার আগে তুমি বলো তো, তোমার মা বোন কেমন আছে? চমকে উঠলে? এই তো সবে তোমার চমকানো শুরু হলো। কলকাতার তিলজলার বস্তিতে তোমাদের বাড়ি, বাড়িতে তোমার বিধবা মার বিয়ের উপযুক্ত একটা বোন আছে। বোনটার আবার মেয়ের অসুখ আছে বলে বিয়ে হচ্ছে না। আরো জানি যে পাত্রে তোমার বোনকে পছন্দ করছে তারা পণ বাবদ লাখ লাখ টাকা চাইছে, যেটা দেবার ক্ষমতা তোমার নেই। তাছাড়া তোমার মাও তো খুব অসুস্থ, হার্টের ব্যায়াম, রক্ত শূন্যতা। কি আমি ঠিক বলেছি? আপনি এসব কথা কি করে জানলেন? আমি বলেছি। প্রতাপ বাবু আপনি? হ্যাঁ আমি। কি বলেছিলেন? আমি সৎ আদর্শবান পুলিশ অফিসার। আরে না মশাই না, এই পুলিশের পোশাকটা পরেছি মাস্টার মশাইয়ের মতন সততার ব্ল্যাকবোর্ডে সুনীতির অঙ্ক কষার জন্য নয়, বোন ঘুষ নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্সটাকে বাড়িয়ে জীবনটাকে স্বাচ্ছন্দ্যে রাখার অঙ্ক কষার জন্য। তাহলে সেদিন ধনঞ্জয় বাবুর বাড়িতে যেসব কথাগুলো বলেছিলেন তার সবই মঞ্জিল ব্যানার্জির নাটকের সাজানো সংলাপ। গণেশ বাবু শোনো স্বপ্ন, এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, কলকাতার তিলজলার বস্তিতে হঠাৎ করে খুন হয়ে যাবে তোমার মা, রেপ হয়ে যাবে তোমার বোন। না 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 নয়, হ্যাঁ। আর এই কাজগুলো করার জন্য আমার প্রচুর লোক আছে, ওদেরকে শুধু টাকা দিলেই। আর দুই তুমি গণেশ বাবু দলে নাম লেখাও, তাহলে ওই টাকাগুলো তুমি পাবে, যে টাকা দিয়ে বোনের বিয়ে মায়ের চিকিৎসা সব করতে পারবে। দাদার কথায় রাজি হয়ে যান। আপনার তো বদলি চাকরি। আর যেখানে তো কাল অন্য জায়গায় চলে যাবেন, যে কদিন এখানে আছেন দুয়াতে মাল কমিয়ে নেন। দেখো ভাই, আমি না বেশি লোককে সাদাসাদি করতে পারি না। আমার তো হাই ব্লাড প্রেশার, ডাক্তার আমাকে উত্তেজিত হতে বারণ করেছে বলে আমি সবসময় কুল থাকার চেষ্টা করি। কি হলো? আমাদের সাথে হাত মেলাবে নাকি মায়ের মুখাগ্নি করার জন্য কিংবা মৃত বোনকে শনাক্ত করার জন্য কলকাতার হবে? আমি রাজি রাজি রাজি। আমি ভুলেই গিয়েছিলাম যে সর্ষের মধ্যে ভূত থাকে, সেই ভূত তাড়াবার জন্য কখনো সর্ষের চাষ করা যায় না, কখনো না। স্বপ্ন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার মা বোনকে আমি খুব ভালোবাসি, ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না। দয়া করে ওদের কোনো ক্ষতি আপনারা করবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি কথা দিচ্ছি, আমি আজ যা জানলাম কাল পৃথিবীর কেউ তা জানতে পারবে না। শুধু দয়া করে আমার মা বোনের ক্ষতি আপনারা করবেন না, কোনো ক্ষতি করবেন না, কোনো। ছেলেটা বড্ড ভয় পেয়ে গেছে রে। তাহলে আপনাকে ঠিক সময় কেমন খবরটা দিলাম বলুন? তোমায় যে কি বলে ধন্যবাদ দেবো? ধন্যবাদ দেওয়ার দরকার নেই। মাস গেলে যেটা দিচ্ছেন ওটা দেওয়া চালু রাখুন, দেখবেন তাহলেই আমি খুশি। এবার বলো দাদা, কিভাবে রাজার মনটা ভাঙবে, কিভাবে গজার বিরুদ্ধে মিশিয়ে নেবে? আমার নাম গণেশ পাল, আমার কুষ্টিতে লেখা আছে আমি পাক্কা হারামি মাল। রাজাকে গজার বিরুদ্ধে নিয়ে যেতে আমার সময় লাগবে মাত্র 2 মিনিট, কিন্তু তার আগে আমায় জানতে হবে রাজা এখন কি করছে। আমি তোমারই কথা বসে ভাবি শুধু তাই, আমি তোমারই কথা বসে ভাবি শুধু তাই, তুমি আছো শয়নে স্বপ্নে। দেখো না আমি তোমার প্রিয়তমা, এসেছি তোমার সামনে। আমি তো
তোমারই কথা বসে ভাবি শুধু তাই, আমি তোমারই কথা বসে ভাবি শুধু তাই, তুমি আছো শয়নে স্বপনে।